আরে কাকা, দেখুন, মনে মনে হলো ওটা নড়ছে। মুহূর্তেই সবার শরীর শিউরে উঠল। সত্যি মনে হচ্ছিল মৃতদেহটি যেন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? এই, তোমরা সবাই ঈশ্বরের নাম স্মরণ করো। মা কালী, আমাদের রক্ষা করো। আমি আগেই বলেছিলাম আজকের রাতটা শুভ নয়। বিষণ দাস আর বেঁচে নেই। দীর্ঘ 5 বছর ধরে এক দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোগে শোকে তার শরীর এতটাই ক্ষয়প্রাপ্ত হয়েছিল যে মনে হতো হাড়ের ওপর শুধু চামড়ার আবরণটুকু রয়েছে। মৃতদেহটির দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন সবাই। চারপাশে নেমে এলো এক অদ্ভুত স্তব্ধতা। এমন সময় তাকে দেখে গ্রামের প্রধান জগদীশবাবু ভারাক্রান্ত কণ্ঠে বললেন, চলো, অন্তত এখন তিনি কষ্ট থেকে মুক্তি পেলেন। তোমরা সবাই দেখেছ কি অসহনীয় যন্ত্রণা নিয়ে তিনি বেঁচেছিলেন। কিন্তু এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মৃতদেহ তো আর বেশিক্ষণ রাখা যাবে না। একটু অপেক্ষা করা যাক। তার স্ত্রী ও ছেলে শহরে আত্মীয়ের বাড়ি গিয়েছেন। ভোরের আগে তাদের ফিরে আসা সম্ভব নয়। আমার মনে হয় রাতটা এখানেই কাটানো উচিত। তোমরা কি বলো? আসলে সেই সময় বিষণ দাসের বাড়িতে গ্রামের বহু মানুষ জড়ো হয়েছিল তাকে দেখতে। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও পরোপকারী মানুষ। বিশেষ করে নদী পারাপারের সময় তিনি গ্রামবাসীদের অকাতরে সাহায্য করতেন। তাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছিল পুরো গ্রাম জুড়ে। জগদীশ বাবুর কথা শুনে উপস্থিত সবাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করল। কাকা ঠিকই বলেছেন। অন্তত পরিবারের লোকেরা শেষবারের মতো তার মুখটা দেখুক। আমারও তাই মনে হয়। কিন্তু অন্য এক দল আপত্তি জানালো। মৃতদেহ বেশিক্ষণ রাখাও ঠিক হবে না। সময় যত যাবে অবস্থা তত খারাপ হবে। এমন সময় আর একজন গ্রামবাসী মুখ খুলে বলল, আমার মতে এখনই শ্মশানের দিকে রওনা হওয়া উচিত। ততক্ষণে হয়তো তার পরিবারও পৌঁছে যাবে। আলোচনা ধীরে ধীরে তর্কে রূপ নিল। ঘরের ভেতর এক অস্বস্তিকর উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি গম্ভীর কণ্ঠে বললেন, আজ ভূত চতুর্দশী। এমন রাতে কালদ জঙ্গলের ভিতর দিয়ে শ্মশানে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক সেই সময় তপন সেন বিরক্ত হয়ে বলল, এসব কুসংস্কারের কথা বন্ধ করুন। রাকেশ, ভোলা, এদিকে এসো। মৃতদেহ তুলে নাও, আর দেরি নয়। তপন সেনের প্রভাব গ্রামের মধ্যে ক্রমেই বেড়ে উঠছিল। তাই কেউ প্রকাশ্যে তার বিরোধিতা করল না। অল্প সময়ের মধ্যেই 4 জন মিলে বিষণ দাসের মৃতদেহ কাঁধে তুলে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। শ্মশানের পথ সহজ ছিল না। মাঝখানে ছিল ঘন অরণ্য। তারা ধীরে ধীরে এগোতে লাগল। চারপাশের নিস্তব্ধতা ভেঙে শুধু একটি ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, বল হরি হরি বল, বল হরি হরি বল। গ্রামের প্রতিটি ঘরে তখন প্রদীপ জ্বলছিল, যেন অন্ধকারের বিরুদ্ধে মানুষের শেষ প্রতিরোধ। হাঁটতে হাঁটতে রাকেশ নিচু স্বরে বলল, আমার কিন্তু ভালো লাগছে না। এমন রাতেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? রাকেশের কথা শুনে কালু একবার চারপাশে তাকালো, তারপর নিচু স্বরে উত্তর দিল, জগদীশ কাকা তো এমনি এমনি নিষেধ করেননি। তার অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। এভাবেই কথোপকথনের মধ্যেই তারা এগিয়ে চলল। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর রাতের নিস্তব্ধতা। ঠিক তখনই হঠাৎ জগদীশবাবু থেমে গেলেন। একটু দাঁড়াও, ওই ঝোপটার দিকে তাকাও। আমার মনে হচ্ছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। বট গাছের নিচে
সত্যিই একজন লম্বা অদ্ভুত দর্শন মানুষ দাঁড়িয়েছিল। অন্ধকারের মধ্যেও তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক তখনই তপন চিৎকার করে বলল, এই কে তুমি? লোকটি কোনো উত্তর দিল না, বরং ঝোলা থেকে কিছু একটা বের করে তাদের দিকে ছুঁড়ে দিল। বস্তুটি গড়িয়ে এসে সবার সামনে থামল। একটি মানুষের খুলি। ভয়ে সবার মুখ বিবর্ণ হয়ে গেল। তারা আবার বটগাছের দিকে তাকালো, কিন্তু সেখানে আর কেউ নেই। লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভয় যেন মুহূর্তের মধ্যেই সবাইকে জড়িয়ে ধরল। কারো মুখে কোনো কথা নেই, শুধু আতঙ্কে সবার বুক কাঁপতে লাগলো। এটা এটা কি ব্যাপার? তাড়াতাড়ি করো, এটাকে নামাও, এখনই নামাও। ভয়ে দিশেহারা হয়ে সবাই তড়িঘড়ি করে মৃতদেহটি কাঁধ থেকে নামিয়ে মাটিতে শুইয়ে দিল। তখনও তারা জঙ্গলের কিনারাতেই ছিল, ভেতরে খুব বেশি দূর এগোতে পারেনি। ঠিক সেই সময় ভয় আর উৎকণ্ঠার মধ্যে একজন হঠাৎ চিৎকার করে বলে উঠল, আরে এটা হয়তো কারো দুষ্টুমি। শ্মশান থেকে কেউ খুলিটা তুলে এনে এখানে ফেলে গেছে। নিশ্চয়ই কোনো পাগলের কাজ। তোমরা অকারণে ভয় পাচ্ছ। চলো এগিয়ে চলি। আরে আরে, এটা কি হচ্ছে? এদিকে দেখো, তাড়াতাড়ি দেখো। সবার চোখ খুলিটির ওপর স্থির হয়ে গেল। তার ফাঁকা চোখের গর্ত থেকে ধীরে ধীরে কালো অচেনা এক বস্তু বেরিয়ে আসতে লাগলো। এটা এটা কি বেরোচ্ছে? ঠিক সেই সময় গ্রামের প্রধান জগদীশ বাবু কাঁপা কাঁপা চোখে সেই দৃশ্যের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, না, এটা ঠিক হচ্ছে না। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এখনো সময় আছে, ফিরে চলো। কিন্তু এবার কেউ তার কথা শুনল না। সেই কালো জিনিসটা সরসর করে মুহূর্তের মধ্যেই মৃতদেহের খোলা মুখের ভেতর ঢুকে গেল। দৃশ্যটি দেখে সবার চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। চারদিকে গভীর নীরবতা নেমে এলো, যেন পুরো জঙ্গল এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। সেই ভয়ঙ্কর নীরবতা প্রথম ভাঙলেন তপন সেন। বাস, অনেক হয়েছে, আর কোনো দেরি নয়। চালানোর প্রস্তুতি নাও। রাত ক্রমেই গভীর হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে সারা রাত কাটাতে পারবো না। কি বলছেন আপনি? এখন যা ঘটলো তা কি আপনার চোখে পড়েনি? তারপরেও আপনি লাশ নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন? আমি তো আগেই সতর্ক করেছিলাম আজ বাইরে বেরোবেন না, কিন্তু তোমরা কেউ আমার কথা গুরুত্ব দাওনি। এখন কি ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে তা কেউ জানে না। অনেক হয়েছে এসব আজগুবি কথা। ও কিছুই না, হয়তো ধোঁয়া, না হয় কোনো পোকামাকড়। তা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? শ্মশানে পৌঁছে চিতায় তুলে দিলেই সব শেষ। অযথা মাথা ঘামিও না, মাত্র ২০-২৫ মিনিটের ব্যাপার। তপন সেনের কড়া কথায় সবাই আবার মৃতদেহটি কাঁধে তুলে নিল। প্রত্যেকের মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট। কেউ জানত না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছি। তারা আবার পথ চলা শুরু করল। আশ্চর্যের বিষয়, এবার আর কোনো বাধা এলো না। চারদিকে বিরাজ করছিল গভীর নীরবতা। কেউ কোনো কথা বলছিল না, শুধু পায়ের শব্দ আর রাতের নিস্তব্ধতা একাকার হয়ে যাচ্ছিল। শুধু জগদীশ বাবুই বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন, যেন তার মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে কোনো অজানা বিপদ নিঃশব্দে তাদের অনুসরণ করে চলেছে। আরে ভাই, একটু আস্তে চলো, আর চলছে না, পা জবাব দিচ্ছে যে। ঠিক বলছেন কাকা, আমারও আর হাঁটার শক্তি নেই। সবাই একটু ধীরে চলো। আর একটা কথা, এই লাশটা যেন ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। কেন জানি না, কাঁধে অদ্ভুত একটা চাপ অনুভব করছি। ঠিক সেই সময় তপন সেন বলে উঠলেন, মনে হচ্ছে আমরা জঙ্গলের মাঝখানে চলে এসেছি। চলো
কিছুক্ষণের জন্য এটাকে মাটিতে নামিয়ে বিশ্রাম নিই, তারপর আবার রওনা দেব। তপন সেনের কথায় সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে মৃতদেহটি বহন করা তাদের কাছে শুধু একটি বোঝাই ছিল না, তা এক অজানা ভয়ের কারণেও পরিণত হয়েছিল। তারা মৃতদেহটি ঘাটের পাশে নামিয়ে রাখল। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে সবাই প্রায় অবসন্ন হয়ে পড়েছিল। ক্লান্ত শরীর নিয়ে তারা মাটিতে বসে পড়ল। চারদিকে তখন ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। দূরে কোথাও রাতের পাখির ডাক ভেসে আসছিল। সেখানে বসেই তারা কিছুক্ষণ আগের অদ্ভুত ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে লাগলো। কিন্তু প্রত্যেকের মনেই যেন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আসলে কি ঘটছে তাদের সাথে। ঠিক সেই সময় কালু বলে উঠল, আমার তো সত্যি ভয় লাগছে। সেই কালো জিনিসটা হয়তো এখনো এর ভেতরেই আছে। হ্যাঁ, কিছু গন্ডগোল তো অবশ্যই আছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর যে লোকটা ছিল সেই বাকি কে জানে, কোনো পাগলই হবে। আজ তো ভূত চতুর্দশী, তাই না? হয়তো শুধু ভয় দেখানোর জন্যই এসব করেছে। মুশকিল। তোমরা সামান্য ব্যাপারে এত ভয় পাচ্ছ কেন? তোমরাই তো এই গ্রামের সবচেয়ে সাহসী বলে পরিচিত, আর তোমাদেরই এই অবস্থা। তপন সেনের কথায় কেউ কোনো উত্তর দিল না। সবাই জানত তার একগুঁয়েমি আর জেদের কারণেই আজ তারাই গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েছে। পরদিন সকালে কালী পূজা ছিল, অথচ এই মুহূর্তে কারো মনেই উৎসবের কোনো আনন্দ বা শান্তি ছিল না। অজানা এক ভয় যেন নিঃশব্দে সবার মনকে গ্রাস করে রেখেছিল। কালু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে হঠাৎ তার চোখ পড়ল মৃতদেহটির ওপর। মুহূর্তের মধ্যেই তার বুক জোরে ধড়ফড় করে উঠল, কারণ মৃতদেহটি ধীরে ধীরে তার দিকেই মাথা ঘুরিয়েছিল। আরে কাকা, দেখো, এটা এটা নড়ছে। হে ভগবান, এটা কিভাবে সম্ভব? সবার শরীর শীতল হয়ে গেল। চোখের সামনে যা ঘটছিল তা বিশ্বাস করার মতো নয়। সত্যি মনে হচ্ছিল মৃতদেহটি যেন ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এই ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? এই, তোমরা সবাই ঈশ্বরের নাম স্মরণ করো। মা কালী, আমাদের রক্ষা করো। আমি আগেই বলেছিলাম আজকের রাতটা শুভ নয়। কাকা, আমি আর যেতে পারবো না। সত্যি বলছি, আমার খুব ভয় লাগছে। আমি শ্মশানে যাব না। আপনারা চাইলে যান, কিন্তু আমি আর এক পাও এগোবো না। তপন, এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা উচিত তুই বল বাপ। এই দৃশ্য যে আর চোখে দেখা যায় না বাপ। আরে আমি তো বলছি, মৃতদেহটা তুলে নাও, দেরি করো না। শ্মশানে না পৌঁছালে কাজ শেষ হবে না। না কাকা, আর না। আপনার কথা মেনেই আমরা এত দূর এসেছি। এখন আমি এক পাও এগোবো না। আমি ফিরে যাচ্ছি। তোমরা যেতে চাইলে যাও। ঠিক তখনই পেছন দিক থেকে এক অদ্ভুত গা ছমছমে শব্দ ভেসে এলো। শব্দটা শুনে সবাই একসঙ্গে ঘুরে তাকালো সবের দিকে, আর যা দেখলো তা দেখে তাদের রক্ত যেন হিম হয়ে গেল। বিষম দাসের নিথর দেহটা ঘাটের উপর ভয়ঙ্করভাবে কাঁপছিল। তার গলা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে গিয়েছিল, মুখটা হাঁ করে খোলা, আর পুরো শরীরটা যেন অদৃশ্য কোনো শক্তির প্রভাবে বারবার ঝাঁকুনি খাচ্ছিল। হঠাৎই বিদ্যুতের গতিতে বিষম দাসের দেহটা উঠে দাঁড়ালো। পরের মুহূর্তেই সে জঙ্গলের গভীর অন্ধকারের দিকে দৌড়ে গেল, আর সেই সঙ্গে নিস্তব্ধ রাতকে চিরে ভেসে এলো এক বিভীষিকাময় হৃদয় বিদারক চিৎকার। সেই চিৎকার শুনে সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আতঙ্কে দিশেহারা হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে সবাই ছুটে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ল। এটা এটা আসলে কি হচ্ছে কাকা? একটা মরা মানুষ এভাবে উঠে দৌড়ে যেতে পারে? হে ভগবান,
এমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি, কল্পনাও করিনি। আমিও কিছুই বুঝতে পারছি না বাপ। মনে হচ্ছে সেই অজানা লোকটা কোনো ভয়ঙ্কর কালো জাদু করেছে, কিন্তু সে কে ছিল আর কেনই বা এসব করলো তা এখনো আমার বোধগম্য হচ্ছে না। ঠিক তখনই তারা দেখতে পেল ভোলা তাদের দিকে প্রাণপণে দৌড়ে আসছে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, আর সে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজছে। ও রাকেশ, ও কাকা, তোমরা কোথায়? রাকেশ, কিছু বলছিস না কেন? জবাব দে। আরে কি হয়েছে? কেউ কিছু বলছিস না কেন? সবাই কোথায় গেল? কিন্তু সে তার কথা শেষ করার আগেই পেছন থেকে বিষণ দাসের সব বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। পলক ফেলতে না ফেলতেই সবটা ভোলাকে শক্ত করে চাপটে ধরে টেনে নিয়ে গেল ঝোপের গভীরে। ক্ষণে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক হৃদয় বিদারক আর্তচিৎকার। সেই চিৎকার শুনে রাকেশ আর জগদীশবাবু পাথরের মতো স্থির হয়ে গেলেন। ভয়ে তাদের শরীর অবশ হয়ে গিয়েছিল। দুজনেই নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ পর্যন্ত আতঙ্কে তাদের মুখ দিয়ে একটি শব্দ বের হলো না। কাকা, এটা আসলে কি হচ্ছে? এখন আমরা কি করব? নিজেকে একটু সামলাও বাপ। ভয় পেয়ে হুটহাট কিছু করো না। সকাল হতে আর বেশি দেরি নেই। চলো আগে এখান থেকে বেরিয়ে যাই। যেভাবেই হোক গ্রামে পৌঁছাতে হবে। তারপর ওঝাকে নিয়ে আসব। হয়তো সেও এর কোনো উপায় বের করতে পারবে। এরপর দুজনে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্ক। তাদের মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যে কোনো মূল্যে এই অভিশপ্ত জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। হঠাৎ পাশের ঝোপে জুড়ি নড়াচড়ার শব্দ হলো। পরক্ষণেই সেখান থেকে বেরিয়ে এলো বিষণ দাসের সব। তার চোখ দুটো উন্মাদের মতো জ্বলছিল, যেন কোনো অদৃশ্য রক্ত পিপাসা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই রাকেশ আর জগদীশবাবুর চোখ পড়ল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের উপর। তারা দেখল কালু আর এক ওঝা সেখানে দাঁড়িয়ে আছে, আর ওঝার হাতে ধরা রয়েছে সেই ভয়ঙ্কর খুলিটি। কে তুই? কি উদ্দেশ্যে এখানে এসেছিস? সত্যি করে বল, তুই কে? এই বলে সনাতন ওঝা সিঁদুর মাখা হাত দিয়ে খুলিটির ওপর জোরে এক চড় মারলেন। বলছি, সব বলছি। আমি আমি হারি। এক সময় এই গ্রামেই থাকতাম। তিনি কাপালিক আমাকে ধরে খুলির ভেতর বন্দি করে রেখেছিল। সে বলেছিল, যতদিন না আমি জগদীশবাবুর প্রাণ নেব ততদিন আমার মুখ টেনে না। এ কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল, যেন কেউই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কে তোকে পাঠিয়েছে? তাড়াতাড়ি বল। আমি জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না। শুধুই খুলির ভিতর বন্দি করে রাখা হয়েছিল। আজ সুযোগ পেয়ে বেরিয়ে এসেছি। তারপর ওই মৃতদেহটাকে দেখে তার ভেতরে ঢুকে পড়েছি। কিন্তু কে আমাকে পাঠিয়েছে তা আমি জানি না। আমি জানি এর পেছনে কার হাত আছে। এসব তপন সেনেরই চাল। গ্রামের সবাই জানে। আমি না থাকলে এই গ্রামের মানুষ তপন সেনের কথাই শুনবে। ছি, তপন, আমরা ভাবতেও পারিনি তুমি এত নিচে নামতে পারো। আরে ও ভীষণ, এদের সবাইকে শেষ করে দে। একে একে কাউকে বাঁচতে দিস না। আর দেরি করার সময় নেই। ঠিক সেই মুহূর্তে সনাতন ওঝা মশালের আগুন খুলিটির গায়ে ছুঁইয়ে দিলেন। পরক্ষণে খুলিটি দাউ দাউ করে জ্বলে উঠল, আর আশ্চর্যজনকভাবে বিষণ দাসের শরীরও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে গেল। প্রচন্ড বাতাস বইছিল, ফলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই জঙ্গলের বড় একটি অংশ আগুনে গ্রাস হয়ে গেল। দৌড়াও, জলদি এখান থেকে বেরিয়ে যাও, নইলে সবাই আগুনের মধ্যে আটকে পড়বে।
জগদীশবাবুর কথা শুনে সবাই প্রাণপণে জঙ্গল থেকে ছুটতে শুরু করল, কিন্তু তপন সেন সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন ভয়, অনুশোচনা আর অসহায়তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ পর গ্রামবাসীরাও সেখানে পৌঁছে গেল। ঠিক তখনই পূর্ব আকাশে ফুটে উঠল সকালের প্রথম আলো।